আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। মধ্যাহ্নের এই অলস দুপুরে আজকে যখন আমরা কথা বলছি তখন আমরা খুব একটা স্পেসিফিক টপিকস নিয়ে কথা বলতে চাই আজকে আমাদের এই নিউট্রিচক প্রোগ্রামে। আজকে আমাদের টপিকসটা যদি দেখি, অপুষ্টি আমাদের বাংলাদেশের আসপেক্টে একটা অনেক বড় ধরনের একটা অসুবিধা এখন পর্যন্ত। অপুষ্টির এই চিকিৎসাগুলো আসলে কোথায় কোথায় হয় এবং হাসপাতালে আদৌ সেই ব্যবস্থা আছে কিনা সেইটার ভিত্তিতে চিন্তা করে আমরা আজকের আমাদের টপিকসটা সিলেক্ট করেছি, হাসপাতালে অপুষ্টির চিকিৎসা কিভাবে হচ্ছে। আমি সামিনা জামান কাজুরি আপনাদের জন্য এই নিউট্রিটক প্রোগ্রামে উপস্থাপক হিসেবে আছি এবং আমাদের সাথে আজকে দুজন স্পেশাল গেস্ট আছেন। তাদের সাথে পরবর্তীতে কথা বলার আগে আরেকবার আপনাদেরকে দর্শক বলে নিতে চাই, এই লাইভ প্রোগ্রামটি সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডক্টর টিভির ফেসবুক পেজে, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের গেস্টদের কাছে এই টপিকস রিলেটেড, ইমিডিয়েটলি আপনারা কিন্তু ফেসবুক পেজে গিয়ে কমেন্ট করে আমাদের কাছে কোয়েশ্চেন করতে পারেন, আমরা অ্যান্সার নিয়ে আপনাদের কাছে ফেরত আসবো। সো হাসপাতালে অপুষ্টির চিকিৎসা এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন, আমার ডানে আছেন তাসনিম আশিক। উনি নিউট্রিশন অ্যান্ড ডায়েট কনসালটেন্ট হিসেবে নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছেন। কেমন আছেন তাসনিম? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি তো বললামই আপনার সম্পর্কে ছোট্ট করে, তারপরে যদি আপনার আর কিছু অ্যাড করা থাকে কাইন্ডলি আপনি বলতে পারেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি গত 2.5 বছর ধরে এই পুষ্টি পেশার সাথে জড়িত, অপুষ্টি নিয়ে অনেক কাজ করছি। এছাড়াও আমাদের হসপিটালে আমি ইনচার্জ হিসেবে কাজ করছি নিউট্রিশন ডিপার্টমেন্টের। তো সেই ক্ষেত্রে অপুষ্টিটা আমি সবসময় নিজে দেখি এবং এটা প্রতিকারের চেষ্টা করি যে কিভাবে পেশেন্টরা ভালো থাকে, স্বাভাবিক থাকে। অপুষ্টি রোধের জন্য কাজ করে যাচ্ছি ডক্টরদের সাথে। ধন্যবাদ আপনার কাছে। এর পরবর্তীতে আমরা অনেক ডিটেলস কোয়েশ্চেন নিয়ে আসবো, কারণ আমাদের সারা প্রোগ্রামের আজকের এই টোটাল সময়টা আমরা ডিসকাস করব অপুষ্টি নিয়ে। এবং আমাদের সাথে আরও আছেন ডাক্তার সালাউদ্দিন মাহমুদ, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন ঢাকা শিশু হসপিটালের শিশু পুষ্টি, লিভার ও পরিপাকতন্ত্র বিভাগে। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। স্যার আমিও একটু আপনার সম্পর্কে জানতে চাই, কারণ আমি জানি যতটুকু আপনার সম্পর্কে, আপনি বিভিন্ন ধরনের স্টাডি এবং রিসার্চের সাথে জড়িত আছেন এবং আমাদের বাংলাদেশের এই অপুষ্টি প্রতিরোধে অনেক জায়গায় আপনি কন্ট্রিবিউট করতে চান থ্রু ইয়োর স্টাডি অ্যান্ড রিসার্চ। সো আপনি যদি এখন কিছু বলেন আপনার সম্পর্কে। ধন্যবাদ সবাইকে। আমি খুব ছোট করেই বলবো, আমি 2002 সাল থেকে ঢাকা শিশু হাসপাতালে, আজকে 2020 চলছে, আমি ঢাকা শিশু হাসপাতালে কর্মরত আছি। প্রথমে মেডিকেল অফিসার, তারপরে সহকারী অধ্যাপক, বর্তমানে সহযোগী অধ্যাপক হিসাবে শিশু পুষ্টি, লিভার পরিপাকতন্ত্র বিভাগে আছি। আমাদের ঢাকা শিশু হাসপাতালে পুষ্টি রিলেটেড আমাদের স্যাম কর্নার আছে, আমরা এটাকে বলি সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন কর্নার। এখানে অনেক পেইং বিছানা থাকার পাশাপাশিও 4টা নন পেইং বেড বা যেটাকে আমরা বলে থাকি ফ্রি চিকিৎসা হয় ওখানে। এবং সেখানে সব খাবার থেকে শুরু করে, আপনারা জানেন অপুষ্ট বাচ্চাদের একটা ভিন্ন ধর্মীর একটা আলাদা কিলো ক্যালোরি স্পেসিফিক ডায়েট থাকে। আমাদের ওখানে 2জন নিউট্রিশনিস্ট আছেন, আমার অনারেবল আমার প্রফেসর আছেন অধ্যাপক সৈয়দ শফি আহমেদ মোয়াস্সার, ওনার আন্ডারেই আমি কর্মরত আছি। আর আমাদের মেডিকেল অফিসার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন। সো আমরা একটা ফুল টিম আমাদের নিউট্রিশন নিয়ে কাজ করে থাকি। চমৎকার স্যার। স্যার যেটা নন পেইং বেড নিয়ে আপনি কথা বলছিলেন, এটা কি প্রথম থেকেই ছিল ঢাকা শিশু হসপিটালে? হ্যাঁ, এটা বহুদিন যাবৎ, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিতই যে এখানে 4টা বিছানা অপুষ্ট বাচ্চাদের জন্য বরাদ্দ থাকবে এবং এদের চিকিৎসার যত খরচ বা খাবার দাবারের খরচ এটা হাসপাতাল কর্তৃপক্ষ বহন করে থাকে। এই তথ্যটা স্যার আসলে আমারও জানা ছিল না, কিন্তু আমি আপনার কাছে পরবর্তীতে আরও কিছু কোয়েশ্চেন নিয়ে ফেরত আসবো এই রিলেটেড। তার আগে যেটা এর প্রথম এই টপিকস রিলেটেড প্রথম যে কোয়েশ্চেনটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে, আমরা স্পেসিফিক্যালি আজকে শিশু অপুষ্টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম এবং শিশু অপুষ্টির যে চিকিৎসা আমাদের হসপিটাল অথবা আমাদের যে ডিফারেন্ট কমিউনিটি মেডিকেল যে সার্ভিসগুলো আছে সেখানে কতটা আসলে রিলেটেড সেটা কিন্তু সঠিকভাবে আমাদের দর্শকদেরও সবসময় জানা থাকে না। সো মারা যারা মনে করছেন যে তাদের শিশু অপুষ্টিতে ভুগছে অথবা কোনো ধরনের অসুবিধা আছে, কোথায় ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে এটা কিন্তু আসলেও জানেন না। সেই জায়গা থেকে যদি আমি বাংলাদেশে 5 বছরের নিচে শিশু যারা আছেন, এরা কিন্তু অনেকেই এই অপুষ্টিজনিত বিভিন্ন কারণে কিন্তু মৃত্যুবরণ করছে স্যার। স্পেসিফিক্যালি যদি দেখি এই অপুষ্টির কারণগুলো কী কী স্যার, আপনি কি মনে করেন, এবং আসলে কোন কোন অপুষ্টিজনিত কারণে আসলে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে? কারণ আগে কিন্তু স্যার আমাদের ম্যাক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি ছিল, এখন কিন্তু সেটা কনভার্ট হয়ে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সিটা অনেক বেশি প্রকট হয়েছে। সো এই আসপেক্টে স্যার আপনার ভিউজ কি জানতে চাচ্ছি। চমৎকার প্রশ্ন।
আসলে এই 5 বছরের নিচে বাচ্চাদেরকেও বয়স ভেদে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে নিউনাটাল মর্টালিটি, 0 থেকে 28 দিনের বাচ্চার মৃত্যুর কারণ, আর এরপরে ইনফ্যান্ট মর্টালিটি, এরপরে হচ্ছে আন্ডার 5 মর্টালিটি। সাধারণত আমরা যদি স্বাভাবিকভাবে দুভাগে ভাগ করি, 1 মাসের নিচে আর 1 মাস থেকে 5 বছর, তাহলে 1 মাস থেকে 5 বছরের কমন দুটো কারণ যেটা WHO নির্দেশিত আমাদের এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে, সেটা হচ্ছে নিউমোনিয়া এবং ডায়রিয়া। এবং এই নিউমোনিয়া ডায়রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অপুষ্টি। এটা হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত এই সমস্যা। আর যদি নিউনাটাল মর্টালিটি, এখানে একটু ডিফারেন্ট। এখানে নিউমোনিয়াটা শরীরের ইনফেকশনের সাথে সেপসিস হিসেবে নির্দেশিত একটা বড় অংশ 0 থেকে 28 দিনের বাচ্চাদের আক্রান্ত। এছাড়া মানে জন্মকালীন সময় দেরি করে কাঁদা, এটাকে আমরা বলে থাকি পেরিনেটাল অ্যাসফেক্সিয়া। এবং তার সাথে সবচেয়ে জরুরি যেটা, এটা হচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, অর্থাৎ যে বয়সে 37 সপ্তাহ পেটে থেকে বাচ্চার জন্ম হওয়ার কথা তার আগে হয়ে যাওয়া, 2.5 কেজি ওজন নিয়ে জন্মগ্রহণ করার কথা আরও অল্প ওজনে জন্ম হওয়া, অথবা 37 সপ্তাহই পেটে ছিল কিন্তু অল্প ওজন 2.5 কেজি বা 2.5 কেজি হওয়ার কথা, তার নিচে যে ওজন সে কম ওজনের জন্ম হওয়া, এই বাচ্চাগুলো কিন্তু অপুষ্টির দিকে খুব চলে যায় যদি তাদের ঠিকভাবে যত্ন বা টেক কেয়ার না করা হয়। তাহলে এই বাচ্চারা কিন্তু প্রিটার্ম লো বার্থ ওয়েট দেখা যায় যেসব মায়েরা একটু অপুষ্টিতে ভুগতেছে বা যাদের আর্লি বিয়ে হয়ে যাচ্ছে বা যারা খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে অল্প ক্লোজিংয়ে বাচ্চা নিয়ে নিচ্ছেন অল্প গ্যাপে, তখন দেখা যায় মারা একটু ম্যালনারিশ থাকেন এবং সেক্ষেত্রে বাচ্চা এরকম একটি মা থেকে অপুষ্ট বাচ্চার জন্ম হওয়াটাই কিন্তু স্বাভাবিক। সেই ক্ষেত্রে যদি একটু ঠান্ডাভাবে খেয়াল করেন ঠিকভাবে, এটা হলো যে 5 বছরের নিচে যে নিউমোনিয়া ডায়রিয়া হচ্ছে, একটা অপুষ্ট বাচ্চা যখন ঠিকভাবে খেতে পারছে না তখন কিন্তু সে অপুষ্টিতে ভুগছে, এবং যখন সে অপুষ্টিতে ভুগছে তখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। এবং যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে সেই বাচ্চা কিন্তু খুব সহসাই খুব কমন এই ঠান্ডা কাশি থেকে নিউমোনিয়া এবং অল্প অল্প ঘন ঘন পায়খানা থেকে পরে ডায়রিয়ায় রূপান্তরিত হচ্ছে। কাজেই 5 বছরের নিচে বাচ্চার শিশু মৃত্যুর হার যদি কমাতে হয়, আপনাকে সর্বপ্রথম অপুষ্ট বাচ্চার পুষ্টির দিকে নজর দিতে হবে। তাহলে কিন্তু নিউমোনিয়া বলেন, ডায়রিয়া বলেন বা প্রিটার্ম লো বার্থ ওয়েট বা অল্প ওজনের বাচ্চার জন্ম হওয়া, এটা অনেকটাই কমে আসবে, মৃত্যুর ঝুঁকিও অনেক কমে যাবে। স্যার, চমৎকার করে আপনি বললেন। আপনার কথার সূত্র ধরেই যে আমাদের দেশে যদি এখনও দেখি, আমরা কিন্তু নিউনেটাল মর্টালিটি রেট যেটা, সেটাতে কিন্তু এখনও বেশি ইমপ্রুভ করতে পারিনি। সো আমরা আন্ডার 5-এ কিন্তু অনেকটুকু ইমপ্রুভ করেছি লাস্ট ফিউ ইয়ার্সে, বাট হচ্ছে নিউনেটাল মর্টালিটি রেট সেটা আসেনি। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি যেটা বলছেন যে আমাদের প্রিটার্ম লো বার্থ ওয়েট, এখনও 26% বাচ্চা প্রিটার্ম বেবি হচ্ছে, এবং লো বার্থ ওয়েট কিন্তু ফুল টার্ম বেবিরাও হচ্ছে, কারণ মা আসলে হয়তো বা ঠিক মতো নিউট্রিশন পাচ্ছেন না, অথবা অন্য কোনো ডিজিজ রিলেটেড কোনো কারণেও হতে পারে। প্রিটার্ম এবং এই লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে আপনাদের নিউট্রিশনাল ম্যানেজমেন্ট সিস্টেম হসপিটালে কী ধরনের স্যার? আচ্ছা, এই বাচ্চাগুলোর জন্য সবসময় যে হাসপাতালে আসতে হবে এমন নয়। এই বাচ্চাগুলি যদি জন্মের পরে ঠিকমতো বুকের দুধ খায় তাহলে কিন্তু বাচ্চাটা স্বাভাবিকভাবে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, আর 6 মাস বয়সের পর থেকে বুকের দুধের পাশাপাশি যে বাড়তি খাবারগুলো আছে, আমরা ঘরে তৈরি খাবারের দিকে গুরুত্ব দিয়ে থাকি। এই খাবারগুলো যদি ঠিকমতো খায় সময় ভেদে, তাহলে কিন্তু বাচ্চার বৃদ্ধি ঠিকমতো হবে। তবে যারা একদম ছোট হয়, যেমন দেখা যায় যে সময়ের আগেই হয়ে যাচ্ছে প্রিটার্ম লো বার্থ ওয়েট, তাদের আবার 1.5 মাস 15 দিন বয়স থেকে একটু ভিটামিন সাপ্লিমেন্ট, 1.5 মাস বয়স থেকে একটু আয়রন সাপ্লিমেন্ট, এবং 6 মাস পর্যন্ত এটা দিতে হয়। কারণ ওই শেষের দিকে মায়ের পেটের যে পুষ্টিটা তার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু সে পায়নি, তখন কিন্তু তার বাইরে থেকে এটা 6 মাস পর্যন্ত দেয়া লাগে। আর আসলে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে প্রিটার্ম লো বার্থ ওয়েট রোধে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নির্দেশিত একটা মাঝারি তীব্র অপুষ্ট বাচ্চা এবং গর্ভবতী মায়েদের জন্য একটা কমিউনিটিতে একটা চিকিৎসার ব্যবস্থা আছে, যাদের মুয়াক আমরা বলি মিড আপার আর্ম সার্কামফারেন্স, যেসব মায়েদের 21 সেন্টিমিটারের নিচে এবং যেসব মায়েরা 6 মাস পর্যন্ত বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স 6 মাস অনূর্ধ্ব 6 মাস বয়স পর্যন্ত, এই সমস্ত মাদেরকে এই কমিউনিটি ক্লিনিকের আন্ডারে অন্তর্ভুক্ত করে এদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। কমিউনিটি কর্মী, পুষ্টিকর্মী, এই স্বাস্থ্যকর্মী এই সব মায়েদের ফলো আপ করে থাকে, যাতে এই সব মায়েদের পুষ্টির দিকে নজর দেওয়া হচ্ছে, যাতে এই মা থেকেই পরবর্তীতে কোনো প্রিটার্ম লো বার্থ ওয়েট বা অল্প ওজনের বাচ্চার জন্ম না হয়।
থ্যাংক ইউ স্যার। সেক্ষেত্রে স্যার চিকিৎসাটা আরেকটু ছোট্ট করে জিজ্ঞাসা করি, চিকিৎসা যেটা দেওয়া হচ্ছে এটা তো ওই যে ফলিক অ্যাসিড, Yes. আয়রন, Yes. এই সাপ্লিমেন্টেশনগুলো মাদেরকে সাজেস্ট করা হচ্ছে Yes, কমিউনিটি yes, হেলথ ক্লিনিক। yes. স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। তাসনিমা আপনার কাছে আবার আসছি স্যারের কথার রিলেশন নিয়ে। শিশু অপুষ্টি যদি আমরা 5 ইয়ার্স বাচ্চাদের জন্য চিন্তা করি, 5 ইয়ার্সের নিচে যেসব বাচ্চা আছে, অপুষ্টি মানে কিন্তু ম্যালনিউট্রিশন মানে শুধুমাত্র কিন্তু আন্ডার নিউট্রিশন না। সো আমাদের দেশে কিন্তু এখন ওবেসড বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যেটাকে ওভার নিউট্রিশন ধরা হয়। সো ম্যালনিউট্রিশনের দুইটা পার্ট যদি আমি চিন্তা করি অপুষ্টির, একটা হচ্ছে স্বল্প ওজনের বাচ্চা এবং আরেকটা হচ্ছে বেশি ওজনের বাচ্চা। সো পুরো পৃথিবীতে এখন দেখা যাচ্ছে ডাবল বার্ডেন, ইটস হচ্ছে বিগ চ্যালেঞ্জ ফর আস। একই ফ্যামিলিতে স্বল্প ওজন এবং বেশি ওজনের দুইজন মেম্বার থাকছে। সো আপনি আপনার এই নিউট্রিশনিস্ট হিসেবে যখন আপনি প্র্যাকটিস করছেন, তখন এই ধরনের ম্যালনারিশড বাচ্চা কেমন পাচ্ছেন যারা ওবেসড অথবা ওভারওয়েট হয়ে আপনার কাছে আসছে, এবং ট্রিটমেন্ট সেই ধরনের চিকিৎসাগুলা আপনারা কিভাবে দিচ্ছেন? আচ্ছা, নর্মালি দেখা যায় যে আমরা অপুষ্টি বলতে সাধারণত আমাদের দেশে যেটা বুঝে থাকে যে বাচ্চার ওজন যদি স্বাভাবিক ওজনের থেকে কম হয়ে থাকে তবেই সেটা অপুষ্টি হিসেবে আইডেন্টিফাই করা হয়। কিন্তু আমরা কিন্তু স্টাডিতে পেয়েছি অপুষ্টি বলতে শুধুমাত্র কম ওজনের বাচ্চাই না, যাদের ওজনটা স্বাভাবিক ওজনের তুলনায় অনেক বেশি, অর্থাৎ যারা ওভারওয়েট বা ওবেস, আমরা টাইপ 1 বা টাইপ 2 যেটাই বলে থাকি না কেন, সেটাও কিন্তু একটি অপুষ্টি। হ্যাঁ, এবং এই ধরনের বাচ্চারা কিন্তু ডায়াবেটিস নিয়ে আসছে আপনার কাছে। হ্যাঁ, ওদের কিন্তু অনেক ছোট বয়সে ডায়াবেটিক হচ্ছে। ইভেন অনেক বাচ্চার কিন্তু হার্টের প্রবলেমও দেখা দিচ্ছে, রক্তে কোলেস্টেরলের পরিমাণটা হাই হচ্ছে। ইভেন আমি এটাও দেখেছি যে হাইপারটেনশনও হচ্ছে তাদের, ডায়াবেটিক রয়েছে, ডায়াবেটিক তো মাস্ট। তো সেই ক্ষেত্রে আমরা একটু বলে নিই যে ওভারওয়েটটা নিয়ে অনেক বেশি আমরা পেয়ে থাকি এই ধরনের বাচ্চাগুলো, যে দেখা যাচ্ছে যে 4 বছর বয়স কিন্তু ওদের যখন আমরা ওয়েটটা নিচ্ছি তখন দেখা যাচ্ছে যে ওয়েটটা কিন্তু অনেক বেশি থাকছে, বাট ওই এজটা কিন্তু ওদের বাড়ন্ত এজ। তো সেই ক্ষেত্রে প্রথমত আমরা যেটা করে থাকি ওদের গার্ডিয়ানদেরকে কাউন্সিলিং করে থাকি। কাউন্সিলিংটা হচ্ছে এখানে বেশি ফ্যাক্ট, এবং ওর ফুড প্যাটার্নটা ঠিক করে দেই, এবং আমরা এর হিস্ট্রি নিয়ে থাকি যে কি ধরনের ফুডগুলো বাচ্চা পছন্দ করছে এবং কি ধরনের খাবারগুলো গার্ডিয়ানরা ওদেরকে দিচ্ছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিও বলতে আপনারা একটা ট্র্যাকিং রাখেন। হ্যাঁ, সবকিছু কি কাজ খেলছে কিনা বাচ্চা, শুধু ট্যাব নিয়ে বসে থাকছে। একজন পেডিয়াট্রিশিয়ান তো ডায়াগনোসিস করে দিচ্ছে, আমাদের কাছে রেফার করছে, আমরা দেখছি যে কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা, বা ও ফুল রিপোর্টটা আমরা দেখছি। ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন, ওর বিহেভিয়ার প্যাটার্ন কেমন, ফুড হ্যাবিট কেমন, সবকিছু মিলে। তো ফুড হ্যাবিটের কথা যদি আমি বলি, তো নর্মালি দেখা যায় যে গার্ডিয়ানরা যেটা করছে কার্বোহাইড্রেটের দিকে ঝোঁকটা বেশি দিচ্ছে। তাদের কাছে বাচ্চা যদি ভাতটা তারা সব থেকে বেশি পুষ্টিকর খাবার মনে করছে, পাউরুটি, রুটি, তারা ভাবছে না যে বাচ্চা এই মুহূর্তে একটা কলা খেলো, সাথে একটা ডিম খেলো, কিছুক্ষণ পরে তারা প্রেশারাইজ করছে ভাতই খেতে হবে। ম্যাক্সিমাম এই ওভারওয়েটটা বা ওবেসিটি হওয়ার একটা টেন্ডেন্সি হচ্ছে ইরেগুলার ফুড প্যাটার্ন, বা ফুডটা হেলদি না, কার্বোহাইড্রেটের দিকে অনেক বেশি ঝোঁক, এবং সেই সাথে ফাস্ট ফুড। ইভেন অনেকে এখন বর্তমান সময়ে অনেক গার্ডিয়ান, ম্যাক্সিমাম মেয়েরাই জব করছে, তো তারা খুব শর্টকাট দেখা যাচ্ছে আপনার কাছে যারা যাচ্ছে স্পেশালি স্কুলের ক্যান্টিন থেকে বা ফাস্ট ফুড বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে, এগুলোই তারা টিফিন হিসেবে দিচ্ছে। এতে করে দেখা যাচ্ছে যে অতিরিক্ত কিন্তু টাকাও খরচ হচ্ছে, বাট আমরা কিন্তু টাকা খরচ করে বাচ্চাদের কিন্তু যেই হেলথটা সেটাও কিন্তু ভালো পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে হেলদি টিফিন হতে হবে, সেটা খুব যেমন সেটা হতে পারে একটা সিদ্ধ ডিম, একটি কলা, বা খুবই কুইক যেই ফুডগুলো, একটি চিকেনের তৈরি কোনো একটা প্রিপারেশন, একটি নুডলস হতে পারে, পাউরুটি হতে পারে, পাউরুটি দিয়ে ডিমের টোস্ট হতে পারে, একটু দুধের তৈরি করা যে কোনো খাবার হতে পারে, কিছুটা বাদাম হতে পারে। আমরা সাধারণত যেগুলো খুব অ্যাভেলেবেল, দামেও তুলনামূলক কম কিন্তু পুষ্টিকর, সেগুলো আমরা সাজেস্ট করছি। এবং কার্বোহাইড্রেট ইনটেকটা ঠিক যতটুকু দরকার অতটুকুই আমরা ওদেরকে লিমিটেশন দিয়ে থাকি। অতিরিক্ত কার্বোহাইড্রেট নেওয়া যাবে না, এবং সেই সাথে ফাস্ট ফুডটা রেস্ট্রিক্টেড করে দিই, বাট একটা ব্যালেন্স ডায়েট করে দিই। অর্থাৎ বাড়ন্ত বয়সে বাচ্চাদের জন্য যেমন প্রোটিনের চাহিদাটা অনেক বেশি থাকে, আয়রনের চাহিদাটা বাড়ে, ফলিক অ্যাসিড, জিঙ্কের চাহিদা বাড়ে। তো এই ধরনের ফুড সোর্সগুলো আমরা আইডেন্টিফাই করে দিচ্ছি, দিয়ে আমরা একটা ব্যালেন্স ডায়েট করে দিচ্ছি। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনাদের কতদিন পর আবার ফলো আপে আসতে বলেন? 1.5 মাস, 1 থেকে 1.5 মাস পর। এবং আপনি বলে দেন যে এতটুকু ওয়েট কমতে পারে এই ডায়েট ফলো করলে, এরকম? হ্যাঁ, নরমালি যেটা আমরা ব্যালেন্স ডায়েট করে দিই, যেমন খাবারের 6টা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার, এই সব উপাদান থেকেই যেন বাচ্চা ব্যালেন্স যে ক্যালোরিটা ও সারাদিনের রিকোয়ারমেন্ট সেটা যেন পেয়ে থাকে। এবং কিছুটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেমন বাচ্চারা এখন
ম্যাক্সিমাম বাচ্চাই কম্পিউটার গেমস খেলছে অথবা Exactly. মোবাইল খেলছে, মোবাইলে গেমস খেলছে। ওদের যে মাঠে গিয়ে খেলা, ব্যাডমিন্টন খেলা বা ক্রিকেট খেলার যে টেন্ডেন্সি, এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং মায়েরাও বাচ্চাদেরকে বাসার নিচে খেলবে এটা পছন্দ করে না, সেফটির একটা ইস্যু থাকে বোধহয়, সেই কারণে। তো সেই ক্ষেত্রে আমরা বলি যে জায়গাও নেই আমাদের ঢাকায়, কিন্তু এখন নিচে খেলার জায়গাও কম। এটা একটা বড় তো কিছু। কিছুটা হলো বাসাতেও অ্যাক্টিভিটি করতে পারে, সে স্কিপিং করতে পারে, সাইকেলিং করতে পারে বাসার ভিতরে বা একটু পার্কে গিয়ে, যতটুকু গার্ডিয়ানদের টাইম হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা আমরা একটু রাখতে বলি, সেই সাথে একটা ব্যালেন্স। স্কুলে খেললেই বোধহয় কাজটা হয়ে যায়। একদম। স্কুলে যদি একটা বাচ্চা খেলাধুলা করে তাহলে বোধহয় অনেকটুকু হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে আবার ফেরত আসছি স্যার। এই রিলেটেড আরেকটা আমার কোয়েশ্চেন যেটা মনে হলো সেটা হচ্ছে প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ওভারওয়েট অ্যান্ড ওবেস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো সেক্ষেত্রে আপনারা যখন এই প্রিটার্ম বাচ্চাদের মারা যখন আসেন তখন কি ওনাদেরকে আলাদা করে এই কনসিকুয়েন্সেসটা আপনারা ব্রিফ করেন বা ওনাদেরকে অ্যাওয়ার্ড করে দেন যে তারা যদি আসলে খাদ্যাভ্যাসটা ওইভাবে গড়ে না তোলে তাহলে এই ধরনের বাচ্চারা পরবর্তীতে ওবেস্ট এবং ওভারওয়েট হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের এই ডিসঅর্ডারগুলোতে ভুগবে, যেগুলো ডায়াবেটিস এবং হাইপারটেনশন? অবশ্যই এগুলো আমাদের এখানে ফলো আপের ব্যবস্থা আছে। আমাদের হাসপাতালে নিউরোলজি ডিপার্টমেন্ট আছে। নিউরোলজি ডিপার্টমেন্টে এই বাচ্চাগুলোকে পরেই 1 মাস 1.5 মাস পর পর ফলো আপ করা হয়, আপ টু 6 মান্থ, বাড়তি খাবার শুরু করার আগ পর্যন্ত। তারপরেও প্রয়োজন হলে তারা লম্বা সময় ধরে ফলো আপ দিয়ে থাকেন এবং বাবা মাদেরকে বলাই থাকে যে কোন খাবারগুলো, পারিবারিক কোন খাবারগুলো খাবে, সবজিটা বেশি করে খেতে হবে, মাছ মাংস খাবে, প্রোটিন তো অবশ্যই লাগবে, ডিম লাগবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু সবজিটা, ভেজিটেবলস আমাদের খুব দরকার, যেটা আমাদের বাচ্চাদের খুব অনীহা দেখা যায়। এবং বাচ্চারা খেতে চাচ্ছে না, মাও খুব আসলে দিচ্ছেন না বা উৎসাহ পাচ্ছেন না, কিন্তু খুব দরকার আমাদের সবজির মধ্যে। আপনারা জানেন যে চোখের জ্যোতির জন্য ভিটামিন এ বা অন্য যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো এগুলো খুব জড়িত, কাজে এগুলা কাউন্সিলিং করা হয়। এবং তারা যদি মনে করে পেডিয়াট্রিক গ্যাস্ট্রোন্টোলজি বা নিউট্রিশন বিভাগে এসে তাদেরও আবার সাপোর্ট লাগবে, আমরা সাপোর্ট দিয়ে থাকি। তারা আবার আমাদের এখানে আমাদের নিউট্রিশনিস্টের সাথে এসে আলাপ করে থাকি। আলাপ করে যান। স্যার, ঢাকা শিশু হসপিটালের নিউট্রিশনিস্ট কি শুধুমাত্র আপনাদের ডিপার্টমেন্টে আছে? নো, ঢাকা শিশু হাসপাতালের নিউট্রিশনিস্ট আমাদের ডিপার্টমেন্টে থাকলেও পুরো যে হাসপাতালের যে কোনো বাচ্চা, সে হোক ওভারওয়েট, সে হোক আন্ডার নিউট্রিশন, সে হোক সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, সে হোক ডায়রিয়াল বেবি, যাই হোক সবারই টেক কেয়ার করে থাকে 2 জন নিউট্রিশনিস্ট। আচ্ছা স্যার, এই ক্ষেত্রে যদি আমরা আরেকটা জিনিস আপনার কাছে কোয়েশ্চেন করি যে শিশু অপুষ্টির এই যে লক্ষণগুলা কি দেখে আসলে একজন মা বুঝতে পারবেন যে আমার শিশুটা অপুষ্টিতে ভুগছে, অথবা এর হচ্ছে অবশ্যই ইমিডিয়েটলি একজন শিশু বিশেষজ্ঞ অথবা নিউট্রিশনিস্টের কাছে যাওয়া দরকার যে আসলে কিভাবে অপুষ্টিটা প্রতিরোধ করা যায়? জেনারেলি কিন্তু মারা একটু মনে করেন গোলগাল হয়ে বড় হচ্ছে, অথবা হচ্ছে বাচ্চা রেগুলার কাজ করছে, তার মানে ভালো আছে। সো এই আইডেন্টিফিকেশনের যে লক্ষণগুলো সেগুলো কি কি স্যার? আচ্ছা, এই লক্ষণগুলো বোঝার ক্ষেত্রে দুভাবে বলা যায়। একটা হচ্ছে পারিবারিকভাবে, একটা বাচ্চার যে বয়সে যে ওজন হওয়ার কথা, যেমন একটা বাচ্চার 2 বছরে 12 কেজি, 3 বছর রাফলি, 3 বছরে 14 কেজি, 4 বছরে 16 কেজি বা 5 বছরে 18, এই রাফলি যদি আমরা এভাবে যাই, যদি দেখা যায় যে বয়সে যে ওজন হওয়ার কথা তার থেকে বাচ্চাটার ওজন কম হচ্ছে, তাহলে তো আমরা তাকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে বাচ্চার গ্রোথ বা বৃদ্ধিটা কম হচ্ছে। এটা পারিবারিকভাবে আমরা বুঝতে পারি। আর সায়েন্টিফিকভাবে যদি আমরা যাই, আসলে এটা বুঝতে গেলে দুভাগে ভাগ করা হয়। আমি বলি দুটো টার্ম ইউজ করা হয় সায়েন্টিফিক্যালি, এটা হচ্ছে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন আর একটা হচ্ছে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন। বাংলাটা আমরা বলে থাকি স্যাম আর ম্যাম। বাংলাটা বলতে গেলে খুব সহজসাধ্য না হলেও বাংলা বলতেই হবে। একটা হচ্ছে মারাত্মক তীব্র অপুষ্টি, এটাকে বলে থাকি সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, আর মাঝারি তীব্র অপুষ্টি, এটাকে আমরা বলে থাকি মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন। দুটোই কিন্তু খুব অ্যালার্মিং। তীব্র কথাটা মানে কিন্তু একটু আপনার ভেতর থেকে একটা অ্যাওয়ারনেস আসা উচিত যে আমাকে ইমিডিয়েটলি এটাকে লক করতে হবে। অবশ্যই। এবং এই যে মারাত্মক তীব্র অপুষ্টি, এই মারাত্মক তীব্র অপুষ্টির বাচ্চাগুলো এবং মাঝারি তীব্র অপুষ্টি, এই দুটো বাচ্চাকে আমরা আলাদা করে থাকি কমিউনিটিতে মুয়াক, যে আমি একটু আগে বলেছিলাম মিড আপার আর্ম সার্কামফারেন্স, এটা যদি 11.5 থেকে 12.5 সেন্টিমিটারের নিচে থাকে তাইলে আমরা বলি মাঝারি তীব্র অপুষ্টি, আর যদি এটা 11.5 সেন্টিমিটারের নিচে থাকে তখন আমরা এটাকে বলি মারাত্মক তীব্র অপুষ্টি। এটার সাথে আরো কিছু সিমটম আছে, হাতে পায়ে পানি চলে আসতে পারে। এটা স্ট্যান্ডার্ড হচ্ছে বয়স অনুযায়ী কত মুয়াক থাকতে হবে। ইউজুয়ালি মুয়াকটা 6 মাসের উপরে থাকে। আর ইডিমা যদি থাকে অথবা সিভিয়ার ওয়েস্টিং যদি থাকে, দেখা যাচ্ছে যে তার
অস্থিচর্মসার যাকে আমরা বলে থাকি, যে হাড্ডির সাথে মাংস একদমই নাই বা লেগে গেছে, এটাও একটা প্যারামিটার এবং ডায়াগনস্টিক প্যারামিটার। সাধারণত মাঝারি তীব্র অপুষ্টি, ওদের তেমন ম্যানিফেস্টেশন, হাতে পায়ে পানি থাকে না, ওদের শুধু মোয়াক দেখেই আমরা আইডেন্টিফাই করে থাকি। আর মারাত্মক তীব্র অপুষ্টি, তারা কিন্তু বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসে। দিনের পর দিন ঠিকভাবে খেতে না পেরে দেখা যায় আমরা চুলের কালার চেঞ্জ হয়ে লাল হয়ে যেতে পারে, ডার্মাটাইটিস বলে থাকি, স্কিনে ম্যানিফেস্টেশন আসতে পারে, ঘা হয়ে যেতে পারে, তারপরে ডায়রিয়া হতে পারে, ঘন ঘন ঠান্ডা কাশি থেকে নিউমোনিয়া হতে পারে, আর ওর পায়ে পানি আসতে পারে, হাতে পানি আসতে পারে, মুখে পানি আসতে পারে। সো এগুলা দেখে আমরা বুঝে থাকি ও মারাত্মক তীব্র অপুষ্টি, সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন, নাকি মাঝারি তীব্র অপুষ্টি, মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন। আচ্ছা, এক্ষেত্রে আপনার কাছে আপনাদের রেগুলার পেশেন্টের মধ্যে সাধারণত আন্ডার 5-এর বাচ্চারা কতজন আসে, ইনডোর এবং আউটডোর যদি দেখি? ইনডোরে হচ্ছে নর্মালি আমাদের প্রতিদিন 10 থেকে 12 জন পেশেন্ট অ্যাডমিট থাকে অপুষ্টির কারণে, এবং আউটডোরেও 10 থেকে 12 জন মিনিমাম বাচ্চা আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে ইনডোরে বাচ্চাদের জন্য আপনাদের যে চিকিৎসা, যেটা যদি আমি বলি যে অপুষ্টি প্রতিরোধে হাসপাতালে কি ধরনের ডায়েট ম্যানেজমেন্ট আপনারা করেন বা সেটা কে ফলো আপ করেন? আচ্ছা, একজন ডক্টর, একজন পেডিয়াট্রিশিয়ান তো অবশ্যই ফলো আপ করবে, সেই সাথে আমাদেরকে তো আমরা একটা টিমে কাজ করি, একজন নিউট্রিশনিস্ট, ডক্টর, সিস্টার। তো সেই ক্ষেত্রে স্যার আমাদেরকে ডায়াগনোসিস করে দেন বাচ্চাদের কি প্রবলেম। এছাড়া আমরা তো ওদের ফুল ফলো আপটা দেখি ফাইলে, এরপরে স্পেসিফিকভাবে আমরা আইডেন্টিফাই করি যে কি ডেফিসিয়েন্সি। যেমন অনেক বাচ্চা কিন্তু প্রোটিন ডেফিসিয়েন্সি থাকে, মাইক্রো মিনারেলস ডেফিসিয়েন্সি থাকে, এবং ক্যালোরি চাহিদাটা অনেক বেশি থাকে। তো সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে তার চাহিদা অনুযায়ী কিন্তু ফুডটা দেয়া হচ্ছে। যেমন অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে তার ক্যালোরি চাহিদাটা অনেক বেশি, বাট তার হজমের প্রবলেম হচ্ছে, তার স্টোমাকটা অনেক ছোট। নর্মালি দেখা যায় যে জন্মের পর থেকে তার ফুড প্যাটার্নটা ঠিক ছিল না। তো সেই ক্ষেত্রে তার পর্যাপ্ত ক্যালোরি চাহিদাটা পূরণ হয়নি। তো সেই ক্ষেত্রে যখন হসপিটালে অ্যাডমিট হচ্ছে, তার তো আদার্স ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী মেডিসিন চলছে, সেই সাথে আমাদের যেটা করে থাকি, আমরা তার ক্যালোরি চাহিদা অনুযায়ী তাকে ফুডটা দিয়ে থাকি, এবং ফুডটা হসপিটাল থেকেই দিচ্ছি আমরা। এবং ফুডটার মানে পরিমাণটা হবে অনেক কম, বাট ক্যালোরি ভ্যালুটা যেন অনেক বেশি হাই। দ্যাট মিনস হতে পারে সেটা চিকেন স্যুপ, পরিমাণটা কম হবে, বাট সেটার ক্যালোরি ভ্যালুটা এমনভাবে আমরা করে থাকি, এবং আদার্স জিনিসগুলো বা যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে মিক্সড আপ করে থাকি, যেন তার চাহিদাটা পূরণ হয় ক্যালোরির। এবং অনেক বাচ্চা তো এনজি ফিডিং পাচ্ছে, সেগুলো আমরা লিকুইড ফুড আকারে দিচ্ছি, যেমন সেটা ফলের রস হতে পারে, ডাবের পানি, আদার্স যে অনেক সময় অনেক বাচ্চা ফুডও অ্যালার্জি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা তখন, এটা অ্যাকচুয়ালি খুব রেয়ার না, সাপ্লিমেন্টে চলে যাচ্ছি, যেমন তার ডেফিসিয়েন্সি অনুযায়ী আমরা তাকে ফুডটা দিয়ে থাকছি। আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই যে এটা আসলে আমাদের WHO ন্যাশনাল গাইডলাইন আছে, WHO গাইডলাইন আছে, আমাদের দেশের ন্যাশনাল গাইডলাইন আছে। এটা নির্দেশিত গাইডলাইন অনুযায়ী একটা স্পেসিফিক খাবারের ব্যবস্থা আছে। যে দেখা যায় প্রথম 7 দিনে সাধারণত আমরা F75 খাবারটাকে বলে থাকি, যেটা 100 ml খাবারের মধ্যে 75 কিলো ক্যালোরি থাকে। আর 7 দিন পরে গিয়ে রাফলি ফিজিশিয়ান যখন সিদ্ধান্ত নেয় যে না, তাকে টিউব ফিডিং এর ক্ষেত্রে নাকি ওরাল ফিডিং, এটা ডিপেন্ড করে বাচ্চাটা কোনভাবে নিতে পারছে, কোন অবস্থায় আছে। যদি দেখা যায় যে বাচ্চাটা কনশাস আছে, খেতে পারছে, তাহলে আমরা মুখেই চেষ্টা করি। কিন্তু যে বাচ্চা দেখা যায় মুখে তেমন খেতে পারছে না, কিন্তু তাকে 2 ঘন্টা পর পর যতটুকু করে দরকার কেজি হিসাবে ততটুকু দিতে হবে, যেটা পারছেই না নিতে, সেটা আমরা নাকে নল দিয়ে খাবারটা দিয়ে থাকি, এবং এটা খুব ভালো ইমপ্রুভমেন্ট হয়। এবং যেটা বলছিলাম যে 7 দিন পরে যে খাবারটা তখন চুজ করা হয়, বাচ্চা একটু উন্নতি হলে, হাতে পায়ের পানিটা কমে গেলে F100, ওটা আবার 100 ml 100 কিলো ক্যালোরি। এক্ষেত্রে মনে রাখতে হবে এই বাচ্চাটা কিন্তু দিনের পর দিন অল্প খেতে খেতে ওর লিভার, ওর কিডনি, ওর হার্ট সব কিন্তু আসলে একটু ছোট সাইজ, কার্যক্ষমতা কমে এসছে, ও কিন্তু বেশি টলারেট করতে পারে না। অথচ ওই বয়সে ওর ডিমান্ড কিন্তু বেশি, কিন্তু বেশি দেওয়া চলবে না। এক্ষেত্রে নির্দিষ্ট করা হয়েছে একদম যে ন্যাশনাল গাইডলাইন, সেই ন্যাশনাল গাইডলাইনে বাচ্চার কেজি হিসাবে 2 ঘন্টা পর পর কতটুকু করে ফিড দিতে হবে, কয়টা ফিড দিতে হবে নির্দেশনা দেওয়া আছে। এবং এটা আস্তে আস্তে 2 ঘন্টা পর পর 12টা ফিড, 1-2 দিন পরে বিভিন্ন সিমটম আছে যেটা, সেগুলো দেখে আমরা ডিসিশন নেই, 3 ঘন্টা পর পর 8টা ফিড,
তারপরে 4 ঘন্টা পর পর 6টা ফিড সুন্দরভাবে ন্যাশনাল গাইডলাইনে দিক নির্দেশনা দেয়া আছে। সেটা যদি ফলো ইনফ্যান্ট এন্ড ইয়াং ফিডিং যেটা আইইউআইসিএফ আপনারা ওটা তো আছেই, ওটা রেগুলার, বাট সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনের আলাদা গাইডলাইন দেওয়া আছে আছে। যেটা 2017 সালের আগস্ট মাসে এটা বাংলাদেশ সরকার কর্তৃক মানে পাবলিশড। আচ্ছা। তো এই গাইডলাইন ফলো করে যদি চিকিৎসা করা হয়, যেটা ঢাকা শিশু হাসপাতালে খুব সুন্দর ব্যবস্থা আছে, আমাদের যে নিউট্রিশনিস্ট সেই গাইডলাইন ফলো করে এবং আমরা যারা গ্যাস্ট্রোন্টারোলজিস্ট ওখানে আছি ফলো করে কিন্তু আমরা এটা চিকিৎসা দিয়ে থাকি এবং খুব আশানুরূপ ফল পাচ্ছি। সবচেয়ে আসার কথা হচ্ছে যে আগে যেরকম আমরা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশনের পেশেন্ট পেতাম হাসপাতালে, এই পেশেন্টগুলো কিন্তু আসলে আগের থেকে অনেক কমে এসছে এবং ন্যাশনাল ডাটাও কিন্তু আমাদেরকে বলে যে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন আস্তে আস্তে কমে যাচ্ছে। কমার কারণ হচ্ছে আমরা জানি যে মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন চিকিৎসা হয় কমিউনিটিতে, আর সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন চিকিৎসা হয় ফ্যাসিলিটি বেসড অর্থাৎ হসপিটাল বেসড হসপিটালে। সো কমিউনিটিতেই যদি একটি মাঝারি তীব্র অপুষ্টির বাচ্চা আইডেন্টিফাই করে ফেলা যায় তাহলে এবং তাকে যদি ট্রিট করা যায় নর্মাল বাসার খাবার দিয়ে, যেমন হালুয়া খিচুড়ি দিয়ে, তাহলে কিন্তু এই বাচ্চাটা মাঝারি তীব্র অপুষ্টি থেকে মারাত্মক তীব্র অপুষ্টিতে আসবে না এবং সেই বাচ্চাটার হাসপাতালে আসার প্রয়োজন হবে না। সেক্ষেত্রে যেমন ওই পরিবারের যে খরচটা বেঁচে যাচ্ছে, এই একটা পরিবার আপনি জানেনই হাসপাতালে এসে ভর্তি হওয়া ওই ধরনের একটা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের একটা বাচ্চা, ওর জন্য অনেক অনেক কষ্টকর। তাহলে ওর খরচ কমে যাওয়া মানে দেশের খরচ কমে যাওয়া, হসপিটালের খরচ কমে যাওয়া। এতে কিন্তু তাহলে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন নর্মালি কমে আসছে এবং কমিউনিটিতে এই কর্মসূচিটা জোরদার করার পরে কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট অফ মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন বলে থাকি আমরা, এটা জোরদার করার পরে এবং প্রতি 200 ফ্যামিলির জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত আছে কমিউনিটিতে। তারা প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে মোয়াক মাপা হচ্ছে, ওজন দেয়া হচ্ছে এবং তাদেরকে দেখে আসা হচ্ছে যে তারা কেউ অপুষ্টিতে ভুগছে কিনা। যদি মাঝারি অপুষ্টিতে ভুগে তখন থেকে কিন্তু তাদের চিকিৎসা বাড়িতে থেকেই শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভবিষ্যতে সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন কমে আসছে এবং ন্যাশনাল ডাটা যদি আপনি দেখেন খুবই অদ্ভুত, অনেক কমে এসছে। আপনি যদি দেখেন যে 2007 সাল থেকে আমরা বলে থাকি ওয়েস্টিং মিনস অস্থি চর্মসার, যদি হাড্ডির সাথে মাংসটা যদি কমে যায় তখন এটা ছিল 2007 সালের স্টাডিতে ছিল অ্যাকর্ডিং টু বিডিএইচএস বাংলাদেশ হেলথ অ্যান্ড ডেমোক্রেটিক সার্ভে 2007, এটা ছিল 17%, যেটা 2011-তে 16%, 2014-তে 14% আর 2017-18 একদম রিসেন্ট পাবলিশড সেটাতে অনলি 8%। এবং খুবই ভালো। এবার আপনি যদি আবার এটা দেখি বয়সের তুলনায় ওজন কম, আন্ডারওয়েট যাদেরকে বলে থাকি, 2007-এ এটা স্টাডিতে শুরু হয়েছিল আমাদের 41%, 2011-তে 36%, 2014-তে 33% এবং আপনি অবাক হবেন শুনলে 2018-19-এর যে রিসেন্ট পাবলিশড সেখানে মাত্র 22%। ইভেন স্টান্টিংও একই অবস্থা, 2007-এ ছিল 43, তারপরে 41, তারপরে 36, এখন 31-এ আছি আমরা এবং রিসেন্ট আরও স্টাডি চলছে। আমরা স্টাডি করছি, শিশু হসপিটাল বেসড স্টাডি, কমিউনিটি বেসড স্টাডি চলছে, এগুলো আগের থেকে অনেকটাই কমে এসছে। খুবই আসলে এনকারেজিং এই ডাটাগুলো যখন আমাদের জনসাধারণের যে লেভেলটা সেখানে যখন পৌঁছায় তখন কিন্তু মারাও অনেক একটা কনফিডেন্স ফিল করে যে আমরা বোধহয় বাচ্চাকে ঠিক মতো টেক কেয়ার করতে পারছি, সেটা একটা থেকেই যাচ্ছে। আর একটা যেটা হচ্ছে নর্মালি আপনাদের এই চিকিৎসার যে ধাপগুলো, যেটা আপনি একটু আগে স্পেসিফিক্যালি বললেন, তারপরও যে আউটডোরে যদি আপনারা এরকম ম্যালনিউট্রিশন কখনো আইডেন্টিফাই করেন যে আউটডোরে একটা বাচ্চা এসছে, হতে পারে ওবেসড বা ওভারওয়েট এবং আরও কিছু ডিসঅর্ডার নিয়ে এসছে, সেক্ষেত্রে আপনারা কি তাকে ইনডোরে রেফার করেন এবং তাকে কি ট্রিটমেন্টটা ইনডোরে দেন নাকি তাকে সাজেশন দিয়ে বাড়িতে ফলো আপ করেন? আচ্ছা, নর্মালি যে পেশেন্টগুলো আমাদের আউটডোরে রেফার হয় সাধারণত তাদেরকে ইনডোরে অ্যাডমিট করা হয় না, কারণ তাদের অ্যাক্টিভিটিটা মোটামুটি ঠিক থাকে, বাট তাদের আন্ডারওয়েট অথবা তারা ওভারওয়েট বা ওবেস। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করে প্যারেন্টসদেরকে একটা প্রপার ডায়েট চার্ট দিয়ে থাকি এবং কিছু রেসিপিস দিয়ে থাকি, ফুড প্যাটার্নটা কেমন হবে। যেমন স্যার কিছুক্ষণ আগে বললেন যে মাইক্রো মিনারেলস ডেফিসিয়েন্সি, এটা কিন্তু মোস্ট কমন বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, একটা ওবেস বাচ্চার ক্ষেত্রেও কিন্তু নর্মালি গার্ডিয়ানরা ভাবে কি বাচ্চা অনেক বেশি স্বাস্থ্যসম্মত হবে, গোল গাল দেখতে অনেক সুন্দর, কিন্তু সেই বাচ্চাকে যখন ডায়াগনোসিস করা হবে তখন কিন্তু দেখা যাবে যে কোনো না কোনো একটা মাইক্রো মিনারেলস ডেফিসিয়েন্সি।
তো সেই ক্ষেত্রে মাইক্রো মিনারেলস আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি ফ্রুটস থেকে এবং সবজি থেকে। তো সাধারণত বাচ্চারা সবজি খেতে চায় না, তো আমরা যেটা বলে থাকি স্পেসিফিকভাবে যদি আমি বলি, তখন কিন্তু আমরা তাকে ভেজিটেবল এবং ফ্রুটস খাওয়াতে এনকারেজ করে থাকি। যেমন সেটা হতে পারে সে কিন্তু নর্মালি তাদের টেস্ট বাট আমাদের মতো না, সে পাঁচমিশালি সবজি খাবে না, কিন্তু বিভিন্ন ধরনের সবজি যদি মিক্সড করে সেটাকে একটু সবজির চপ বানিয়ে দেওয়া যায়, বা একটু নুডলসের পরিমাণটা কম দিয়ে একটু ডিম দিয়ে একটু বেশি ভেজিটেবলস অ্যাড করে যদি খুবই ভালো নুডলসটা রান্না করে দেওয়া যায়। তারপর ভেজিটেবল স্যান্ডউইচ হতে পারে, অর্থাৎ ভেজিটেবল ইউজ করে যে কোনো একটা রেসিপি, হেলদি রেসিপি যেটা বাচ্চারা পছন্দ করবে, এবং সেটা তার সার্ভ করতে হবে অনেক সুন্দর করে। এবং সার্ভিংটাও কিন্তু আমরা অনেক এখন ভেজিটেবলস দিয়ে করছি, যে বিভিন্ন কিছু বানাচ্ছি বাচ্চাদেরকে, ওরা কিন্তু ইন্টারেস্ট পাচ্ছে। তো এইভাবে আমরা ভেজিটেবলস গুলো খাওয়াতে বলছি। এবং ফ্রুটসের ক্ষেত্রে বাচ্চাকে যদি আমি বলি একটা কলা খাও বা একটা আপেল খাও, সে কিন্তু খাবে না। তো সেই ক্ষেত্রে যদি একটু কাস্টার্ড বানিয়ে দেওয়া যায় বিভিন্ন ধরনের ফল অ্যাড করে, বা এখন কিন্তু ফলের হালুয়া চলছে, একটু ঘি মিক্সড করে, বাচ্চাদের তো ফ্যাটেরও দরকার আছে, ওদের ব্রেন ডেভেলপমেন্ট বা হেলথ ডেভেলপমেন্ট, তো সেই ক্ষেত্রে ফলের হালুয়া তারা করে দিতে পারছে। এবং ফলের রস আমরা বাচ্চাদেরকে খাওয়ার সাজেশন দিয়ে থাকি, যে বাচ্চাগুলো র ফল খেতে চায় না, অনেকেই তো একটা আপেল খাবে না বা কলা খেতে বললে খাবে না, তো সেই ক্ষেত্রে আমরা এই রেসিপিস বলে থাকি যে এইভাবে আপনারা একটু বাচ্চাদেরকে চাইলে খাওয়াতে পারেন। এবং সেই ক্ষেত্রে অনেক বাচ্চার আবার আছে অনেক ফ্যাট বাট প্রোটিন ডেফিসিয়েন্সি, কিন্তু ওই যে কিছুক্ষণ আগে বললাম কার্বোহাইড্রেট বেশি নিচ্ছে, সুগারটা বেশি নিচ্ছে, ফাস্টফুড বেশি খাচ্ছে, তো কিন্তু কমপ্লেন মাছ খেতে চায় না, মুরগির মাংস খেতে চায় না, বাট মাছ তো খুব এসেনশিয়াল। তো সেই ক্ষেত্রে যদি নর্মাল মাছ খাচ্ছে না, একটা মাছ ফ্রাই তারা খাবে না, তরকারিতে মাছ খাবে না, তো সেই ক্ষেত্রে কিছু যদি কাটলেট করে দেওয়া যায়, বা একটু স্মোকি টাইপসের ফ্লেভারটা চেঞ্জ করে বাচ্চাদের সামনে দেওয়া যায়, একটু টিকিয়া বানিয়ে দেওয়া যায় ফিশ দিয়ে, এবং ওই খাবারটা যদি একটু ভেজিটেবলস দিয়ে একটু ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে ওর সামনে দেওয়া হয়, এটাই কিন্তু ওর মেইন মিল হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা হয় সেটা হচ্ছে এটার সাথে ভাত থাকতেই হবে বা নুডলস থাকতেই হবে, এই টাইপসের। বিশেষ করে নুডলস ঠিক না, ভাতটাই বেশি, যার কারণে কিন্তু অনেকটা এই অপুষ্টির শিকার হচ্ছে বাচ্চারা। তো আমরা এইভাবে বাচ্চাদেরকে কিছু কুইক গার্ডিয়ানদেরকে সমাধান দিয়ে থাকি যে এইভাবে খাওয়াতে পারেন। বা অনেক সময় দেখা যায় যে ফ্যাটের কিছুটা দরকার হয়, তো ডুবো তেলে ভাজা খাবারটা তো স্বাস্থ্যসম্মত না, তো সেই ক্ষেত্রে আমরা বলে থাকি হালুয়ার সাথে হাফ চা চামচ ঘি মিক্সড করে দেন, কিছুটা প্রোটিনও পাচ্ছে, এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য, বাচ্চাদের শরীরের জন্য দরকার, সেটাও পেয়ে যাচ্ছে, এবং টেস্টের কিন্তু অনেকটা চেঞ্জ হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে গার্ডিয়ানদেরকে রেসিপিগুলো একটু চেঞ্জ করতে হবে, এবং বুঝতে হবে যে বাচ্চার টেস্ট বাড এবং আমাদের বড়দের টেস্ট বাড সেম না। এবং আরেকটি ক্ষেত্রে বাচ্চা দুধ খেতে চায় না, গন্ধ লাগে, খুবই কমন সমস্যা, ডিম খেতে চায় না। তো সেই ক্ষেত্রে আমরা বলি এক গ্লাস দুধ খেতে হবে, এটা নট নেসেসারি, কিন্তু খেতে হবে। কিভাবে সেটাকে একটু মডিফাই করে, হতে পারে সেটা পায়েস, একটু সুজি বা সুজির হালুয়া, একটু সেমাই বা কাস্টার্ড বা দুধের তৈরি আরো অনেক খাবার, পুডিং হতে পারে একটি হেলদি ফুড, ডিমও যাচ্ছে, চিনিও যাচ্ছে কিছুটা, এবং দুধ যাচ্ছে, একটা হাই প্রোটিন খাবার। এইভাবে একটু মডিফাই করে যদি বাচ্চাদের সামনে দেওয়া যায়, টেস্টের ভ্যারিয়েশন আছে, এবং বাচ্চা ফুডটাকে চিনবে, ফুডকে ভালোবাসবে এবং খাবে। ভেরি ইন্টারেস্টিং হচ্ছে, আসলে মাদেরকেই অনেক বড় ভূমিকা নিতে হয় একদম। সো যেটা আমরা আসলে সবসময় আমরা মারা অন্য অনেক কাজে হয়তো অনেক সময় দিচ্ছি, ইভেন রান্নার ক্ষেত্রেও দিচ্ছি। খেতে বসার টেবিলে যদি সবাই মিলে খেতে বসা হয় এবং ওকে যদি সেইভাবে সার্ভ করা যায়, তাহলে কিন্তু ইন্টারেস্টটা গ্রো করে, যে খাবার সে খেতে চায় না সেটার জন্য। আসলে ফুডের প্রতি ইন্টারেস্টটা তৈরি করতে হবে ফ্যামিলি থেকেই, যে ফুডকে ভালোবাসতে হবে, ফুড দেখলে না খাবো না এটা যেন ওর না, সেটা ফ্যামিলি থেকেই তৈরি করতে হবে, যেন ও হেলদি ফুডগুলো ছোট থেকে, কয়েকটা কালারের ফুড যদি একটা তার ফুড মেনুতে যদি ইনক্লুড করা যায়, তাহলে কিন্তু অনেক। এবং আমরা স্পেশালি বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তো যদি একটা ছোট বোতলে, প্লাস্টিকের বোতল বলি বা আমরা এয়ারটাইট কন্টেনার যেটাই বলি, খুব সুন্দর দেখতে, এটাতে যদি আমরা একটা বাদাম দিয়ে একটা পিরামিড টাইপসের করে দেই, যে কিছুটা চীনা বাদাম, কিছুটা পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, তখন কিন্তু ওর ওইটা দেখে অ্যাট্রাকশন ফিল হবে, ও কিন্তু একটা দুটা করে চিবিয়ে খাবে, এবং এটাই কিন্তু ওর পর্যাপ্ত পুষ্টিটা পেয়ে যাচ্ছে। আমরা এইভাবে কাউন্সিলিং করি আর কি। ভেরি গুড স্যার, আপনার কাছে লাস্ট কোয়েশ্চেন আজকের, কারণ আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ দিকে। সো লাস্ট কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এই দিক থেকে, বিকজ ঢাকা শিশু হসপিটাল যদি দেখি, এখানে সারা বাংলাদেশের একটা
চিত্র বা প্রেক্ষাপট হয়তো আপনারা খুব কাছ থেকে হচ্ছে দেখেন, কারণ অন্য যে হসপিটালগুলো বা কমিউনিটি হেলথ ক্লিনিক যদি বলি শুধুমাত্র লোকাল বাচ্চাদের ট্রিটমেন্ট করছে, বা ঢাকা শিশু হসপিটালে রেফারেল কেস থেকে শুরু করে খুব বড় ধরনের অপুষ্ট বাচ্চা বা অন্য কোনো সমস্যা নিয়ে কিন্তু চলে আসছে। আউটডোরে আমার মনে হয় ঢাকা শিশু হসপিটালে আউটডোর হচ্ছে একটা বেস্ট প্লেস বসে দেখার জন্য যে কত ধরনের ডিজিজ এবং ডিসঅর্ডার, এবং হয়তো কোনো অসুবিধাই নাই, তারপরেও হয়তো মা ফিল করছেন অসুবিধা, আপনার কাছে চলে আসছে যারা কিনা আউটডোরে আছেন। এই আউটডোর থেকে কি আপনাদের ম্যালনিউট্রিশন রিলেটেড যে সমস্যাগুলো এগুলো আইডেন্টিফাইয়ের কোনো গাইডেন্স দেওয়া থাকে, এবং সেখান থেকে কি আপনাদের ইনডোরে ওই বাচ্চাগুলোকে ইমিডিয়েটলি হচ্ছে টেক কেয়ার করার জন্য কি রাখা হয়, অথবা হচ্ছে ফলো আপ দেওয়া হয়? এবং বাংলাদেশ গভর্নমেন্টের কথা যদি চিন্তা করি, যে বাংলাদেশ আপনি বলছিলেন যে অনেক জায়গায় এখন এই স্যাম এবং ম্যামের যে বিষয়গুলো আছে এগুলোকে পলিসির মাধ্যমে হাইলাইট করে কমিউনিটি হেলথ ওয়ার্কাররা যাচ্ছেন এবং ব্রিফ করছেন। সো সেক্ষেত্রে স্যার আর কোথায় হচ্ছে ফোকাস করলে এই অপুষ্টির যে আমাদের যে ইমপ্রুভমেন্টটা শুরু হয়েছে এটাকে আরেকটু ফাস্টার করা যায়, এই সম্পর্কে আপনার ভিউজ জানতে চাচ্ছি। চমৎকার প্রশ্ন। দুভাবে আমি আপনাকে এটা বলবো। প্রথমে আমি বলিনি যে স্ক্রিনিং যে মেথডটা, এই মেথডটা আউটডোরে আমাদের খুব এফিশিয়েন্ট মেডিকেল অফিসার, সিনিয়র মেডিকেল অফিসার আছেন। তারা দেখার পরেই ওখানে যদি মক দেখার প্রয়োজন হয় তারা মক দেখছেন, তারা সিভিয়ার অ্যাকুট ম্যালনিউট্রিশন আর মডারেট অ্যাকুট ম্যালনিউট্রিশন আইডেন্টিফাই করছেন, করে যার দরকার নিউট্রিশনিস্টের কাছে কাউন্সেলিং দরকার বা ফিডিং অ্যাডভাইস দরকার তার কাছে পাঠিয়ে দিচ্ছেন। একজন নিউট্রিশনিস্ট যদি মনে করেন তার কোনো মেডিকেল প্রবলেম আছে, আমাদের ইউনিটে আমরা যারা আছি, আমরা যারা সিনিয়র ডক্টররা আছি তারা দেখছি, ও তারা তখন আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। ফলে স্ক্রিনিং খুব অ্যাকুরেটলি হচ্ছে। এবং ভর্তির দেখা যায় যে সব সময় সব দিন সব প্রফেসরের ভর্তি থাকেন না, কিন্তু এই ক্ষেত্রে নির্দেশনা কিন্তু ক্লিন, খুব পরিষ্কার। 4টা বিছানা আমি আপনাকে বলেছি যে মারাত্মক তীব্র অপুষ্টির জন্য নন পেইং, প্রতিদিন অ্যাডমিশন। কাজে হ্যাঁ, যখনই আউটডোরে কেউ আসছে তার যদি ভর্তি দরকার হয়, কারো কোনো রকম অনুমতিরও প্রয়োজন নেই, আউটডোর মেডিকেল অফিসার আরপি অথবা ইমার্জেন্সি মেডিকেল অফিসারের কাছে পাঠিয়ে দিলে নর্মালি এটা ওই বিছানায় ভর্তি হয়ে যাবে এবং ওখানে ডাক্তার থাকবে, নিউট্রিশনিস্ট থাকবে, দেখবে। তো কাজে এদিক দিয়ে স্ক্রিনিং নিয়ে আমাদের হাসপাতালে বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি এটা থেকে প্রতিকারের উপায় খুঁজছিলেন আসলে, যে কিভাবে এটা থেকে মুক্ত হওয়া যায়। সরি, সেটা হচ্ছিল যে আগে আপনাকে জানতে হবে কি কারণে এটা হচ্ছে। এই কারণগুলা খুব 7-8টা, খুব বেশি না। যেমন ধরেন মা রিলেটেড কিছু ফ্যাক্টর, ফ্যামিলি রিলেটেড কিছু ফ্যাক্টর, আর বাচ্চা রিলেটেড কিছু ফ্যাক্টর। এর মধ্যে আমরা আলাপ করেছি। মা হিসেবে কিছু ফ্যাক্টর হচ্ছে ওয়ার্কিং মাদার, কর্মজীবী মহিলা, ম্যালনারিশ মাদার, অপুষ্ট মহিলা, আর্লি ম্যারেজ, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাওয়া, আর্লি চাইল্ড অ্যাডপ্টেশন, শুধু তাড়াতাড়ি বিয়ে হলেই না, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে এটা মা রিলেটেড ফ্যাক্টর। ফ্যামিলি রিলেটেড ফ্যাক্টর, সোশিওইকোনমিক কন্ডিশন, ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি, হয়তো একটা বাচ্চা ভালোভাবে চালানোর সুযোগ আছে, আমি 2-3টা বাচ্চা নিয়েছি। ক্লোজলি স্পেসড ফ্যামিলি, প্রতি 1 বছর বা 2 বছর পর পরই বাচ্চা হচ্ছে। একটা মা দেখা যাচ্ছে সে কর্মক্ষেত্রে করছে, আবার বাসায় আবার তার এইটাও লোডটাও নিতে হচ্ছে, এই কারণে সে ম্যালনারিস্ট হয়ে যাচ্ছে। আর একটু বাচ্চা রিলেটেড ফ্যাক্টর, বাচ্চা প্রিটার্ম লো বার্থ তৈরি হচ্ছে, বলেছি আমি যে অপুষ্ট মা থেকে অপুষ্ট বাচ্চা। তার পাশাপাশি ফিডিং 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, অর্থাৎ 180 দিন বয়স পর্যন্ত একদমই এস্টাবলিশড পর্যাপ্ত বাচ্চা বৃদ্ধির জন্য। 6 মাস বয়সের পর থেকে বাড়তি খাবার, আমাদের পারিবারিক যে খাবার আছে, ভাত, খিচুড়ি, রুটি যথেষ্ট। এক্ষেত্রে আমি বলে রাখি আপনাকে যে আমাদের যেই মায়েরা আমাদের কাছে আসে 2 মাস 3 মাস পরেই দেখা যায় যে বাচ্চা ওদের একটু ইনফ্যান্টাল কোলিক হয়, পেটে ব্যথা হয়, ওরা এমনি মোড়ামুড়ি কান্নাকাটি করে। এটা দেখে মনে করে যে বাচ্চার খিদা মিটছে না, তখনই তারা বাইরের খাবারের প্রতি ইন্টারেস্টেড হয়। কিন্তু এক্ষেত্রে খুব সহজ একটা হিসাব, একটা বাচ্চা 24 ঘন্টায় যদি 7 বারের বেশি প্রস্রাব করে, তাইলে কিন্তু আমার বাচ্চা পর্যাপ্ত বুকের দুধ পাচ্ছে। তাহলে কিন্তু তার আর এই কাউন্সেলিংটা খুব জরুরি। আপনারা বলেন যে টোটাল হচ্ছে এই প্রস্রাব এবং পায়খানা মিলে 10 বার করলেই এটাকে ধরা হয় যে নরমাল। ইউরিনটা মেইনলি ইন্ডিকেট করে যে আপনি কিরকম ফ্লুইড ইনটেক করছেন। 7 বারের বেশি হলে তো যথেষ্ট, এই বাচ্চার বাইরের খাবার মোটেই প্রয়োজন নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা বলবো যে যারা এরকম বাইরের খাবারের প্রতি ইন্টারেস্টেড হয় তারা কিন্তু ভুলক্রমে ইন্টারেস্টেড হয়। তারা মনে করে বাচ্চা পাচ্ছে না দেখে কাঁদছে, আসলে তা নয়, সে পর্যাপ্তই পাচ্ছে। বরঞ্চ এদের যেটা হয়, পেটে ব্যথার কারণে হয়তো তাদের একটু মোড়ামুড়ি ব্যথা হয়, ওটাকে ওরা হয়তো খিদার কান্না বানিয়ে তখন বাইরের খাবারের প্রতি ইন্টারেস্টেড হয়।
যখনই আপনি বাইরের খাবারটা দিতে যাবেন, প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে হাইজেনিক প্রবলেম। বুকের দুধ যে পরিমাণ স্টেরাইল এবং যে পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা এবং তার সাথে মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে আসছে, ওই জিনিসগুলো যেভাবে বানানো দরকার ওভাবে না বানিয়ে যদি ফল্টিভাবে বানানো হয়, যেখানে যতটুকু দেওয়ার দরকার তার থেকে যদি পাতলা করে বানানো হয়, তখন যেটা হয় বাচ্চার শরীরে পুষ্টির অভাব হয়, অপুষ্টি দেখা দেয়। এই নলেজের অভাবে, জ্ঞানের অভাবে যখন যেটা হয়, অনেকেই গরিব মানুষ থাকে, গরিব সন্তান থাকে এবং গরিবের ঘরে থাকে, তাদের দেখা যায় যে আমাকে তো একটাই অনেক দিন যাবত চালাতে হবে, হ্যাঁ, এইদিকে বুকের দুধও পাচ্ছে না, আসলে কিন্তু বুকের দুধ ঠিকই পাচ্ছিল। তখনই দেখা যায় দেখা যায় হাতে পায়ে পানি চলে আসে, স্কিনে ম্যানিফেস্টেশন দেখা দেয়, চুল লাল হয়ে যায়, মুখে ঘা হয়ে যায়, ঘন ঘন ঠান্ডা কাশি পাতলা পায়খানা দেখা দেয়। তো সেই ক্ষেত্রে বলবো যে 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ, কোনো রকমভাবেই অন্যদিকে না তাকিয়ে 6 মাস পরে পারিবারিক বাড়তি খাবার। এটা যদি আমরা ঠিকভাবে প্র্যাকটিস করি বা ফলো করি, তাহলে কিন্তু আমাদের দেখা যাবে যে আর অপুষ্ট নামক যে জিনিসটা, এটা অনেক কমে গিয়েছে। এই যে বলেছি কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট, কমিউনিটিতে যে পুষ্টিকর্মীদের দ্বারা যে চিকিৎসা চলছে, এটার কারণে মারাত্মক তীব্র অপুষ্টি অনেক কমে গিয়েছে। এবং আমরা তো সেই দিনের অপেক্ষায়, যেদিন আমাদের অপুষ্টর যে 4টা বিছানা সেটা খালি থাকবে, সেগুলো খালি থাকবে। স্যার, এই ক্ষেত্রে কিন্তু আরেকটা খুব আমার কাছে মনে হয় যে ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনি বলছিলেন যে 6 মাস পর্যন্ত যদি আমাদের বাচ্চাদের গ্রোথ কার্ভ দেখি, সো এটা কিন্তু মোটামুটি ভালো মতোই বেড়ে যাচ্ছে, ইভেন টু দি সাম এক্সটেন্ট যারা ব্রেস্টফিড করছে না সেসব বাচ্চাদেরও। বাট মেইন ইস্যুটা হয় যখন স্ট্যাগনেন্ট হয়ে যায় অথবা ডিক্লাইনিং ট্রেন্ড, যখন কিনা সে বাইরের সলিড খাবারটা খাওয়া শুরু করছে 6 মান্থসের পরে। সো এই জায়গা কিন্তু কাউন্সিলিংটা, যে আসলে পরিপূরক খাবার বাচ্চার জন্য কেমন হওয়া উচিত এবং কতটুকু পরিমাণে, কতবার, কত ঘন ঘন দিতে হবে। যেমন মা কিন্তু প্রথম দিনই যখন বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে বসেন, তো মোটামুটি বাটি ভরে নিয়ে বসছেন এবং এক্সপেক্ট করছেন ওই দিনই বাচ্চা প্রথমের দিনই সে পুরো বাটি খেয়ে ফেলবে। সো ওই যে তাকে যে আপনারা সেই টলারেট করানো এবং আবার আস্তে আস্তে তাকে পরিমাণটা বাড়ানো, আপনারা বলেন যে একবারে একটার বেশি নতুন খাবার ইন্ট্রোডিউস না করা, মিনিমাম 7 to 10 ডেজের একটা গ্যাপ দেওয়া, তারপরে কখন প্রথম সলিড খাবারটা খাওয়াতে হবে। আপনারা সাজেস্ট করেন যে গোসলের পরে, বাচ্চা গোসল মানে সে একটু হাত পা নাড়লো, তার একটু খিদা টিদা লাগলো, তখন যদি প্রথম সলিড খাবারটা দেওয়া হয় সে কিন্তু অ্যাকসেপ্ট করে, রাদার দেন যে পেট ভরা অবস্থায় মায়ের কাছে খেয়েছে তারপরেই আমি দিলাম। সো সেই জায়গাগুলোতে কমপ্লিমেন্টারি ফিডিংয়ের ক্ষেত্রে আপনাদের কি এরকম ঢাকা শিশু হসপিটাল আলাদা কোনো কাউন্সিলিংয়ের বিষয় থাকে, বা IYCF যেটা, সেটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট মাঝখানে অনেক বেশি কাজ করছিলেন, কমিউনিটি ক্লিনিকগুলোতে এখন সেটার ইমপ্লিমেন্টেশন কোন লেভেল আছে? এখনো চলছে এবং আমাদের নিউট্রিশনিস্ট বলেছি যে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত, ইভেন 5 ইয়ার্স পর্যন্ত ফিডিং প্ল্যান কেমন হবে, একটা চার্ট তৈরি করে দেওয়া, কি কার্বোহাইড্রেট কতটুকু থাকবে, প্রোটিন কতটুকু থাকবে, ফ্যাট কতটুকু থাকবে, কোন খাবার কি খাবারের নাম সহ কি পরিমাণে খাবে, আধা কাপ খাবে। ওরা যেভাবে বোঝে, যেভাবে বুঝতে ওদের সহজ হয়, একটু খিচুড়ি বানালে সেই খিচুড়ি নর্মালি সে বাসায় যেভাবে বানাচ্ছিল সেভাবেই হবে, নাকি ওখানে একটু প্রোটিনের মাত্রাটা কম হয়ে যাচ্ছিল, ওটা ঠিক করে দেওয়া, তেলটা যা দিচ্ছিল তা হয়তো অতটুকু ইসের সাথে হচ্ছে না। আর ফিডিং অ্যাডভাইসের মাধ্যমে আমরা যেটা বলে থাকি, আসলে দেখেন, আমি সবাইকে বলে থাকি, মাদেরকে বিশেষ করে, যে আপনি তো চাকরিতে যাবেন বা আপনি সকালে ব্রেকফাস্ট হাতে নিয়ে বের হতে হবে, বা আপনার তো খুব লিমিটেড সময়ের মধ্যে খেতে হবে। আমার বাচ্চা কিন্তু কোথাও জব করে না, আমার বাচ্চা কিন্তু কোনো স্কুলে এখনই হাতে এই পরিমাণ বই কাঁধে নিয়ে যেতে হবে না। তো আমার বাচ্চা কিন্তু সারাদিন ফ্রি নিজেকে গড়ে তোলার জন্যে, আপনার ব্যস্ততার জন্যে আপনি 5-10 মিনিটের মধ্যে একটা লার্জ অ্যামাউন্টের খাবার আমার বাচ্চাকে খাইয়ে আপনি বের হয়ে যেতে চাবেন, আর আমার বাচ্চা যদি এতে বমি করে ফেলে, এতে আপনি রাগান্বিত হবেন, সরি, তাহলে তো হবে না। আজকে বাচ্চার ইচ্ছেটাকে বোঝার চেষ্টা করুন, বাচ্চার আগ্রহটাকে বোঝার চেষ্টা করুন। উনি বলছিলেন যে খাবার প্রতি আগ্রহটা বাড়ানোর চেষ্টা করুন। আপনাকে যদি আমরা প্রতি 3 থেকে 4 মিনিট পর পর 1 নলা বা 1 চামচ করে আমি তাকে দেই, এবং ওই সময়টায় যদি আমি ওর সামনে না থাকি, আমি যদি আড়ালে কোথাও থাকি বা আমার নিজের কাজে ব্যস্ত থাকি, ও যদি অন্য কারোর সাথে ওই সময় খেলতে থাকে, তাহলে কিন্তু ওর জন্য খাওয়াটা খুব ইজি হয়ে যায়। তখন কিন্তু খাওয়াটা খেলার ছলে খেলা হয়ে যায় খাওয়াটা একটা। এবং আপনি প্রতি 3 থেকে 4 ঘন্টা গ্যাপিংয়ে যদি আপনি দেখেন, 3-4 মিনিট পর পর 1 নলা বা 1 চামচ করে আপনি তাকে দেন, 1 ঘন্টায় 15 চামচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেটা মনে করি, দিস ইজ জব, এভরি 3 to 4 আওয়ারলি দিস অ্যামাউন্ট উইথিন 5 to 10 মিনিটস, দ্যাট ইজ দ্য রং থিং। আজকে যদি ওকে একটু সময় নিয়ে খাওয়ানো হতো, হ্যাঁ আপনি ব্যস্ত, তাহলে অন্য কাউকে সুযোগ দিন, কিন্তু আমার বাচ্চার খাওয়ার প্রতি আগ্রহটাকে
মেরে নষ্ট ফেলবেন না না, করি। মেরে ফেলবেন না। এটাই মায়েদের প্রতি আমার অনুরোধ। প্রত্যেকটা বাচ্চারই তার বডি ডিমান্ড আছে, তারাও খেতে চায়, তারাও খেয়ে পরে বাঁচতে চায়। তাদেরও খিদে লাগে। আমাদেরও মতো টেস্ট বাড আছে, আমাদেরও মতো খিদে আছে, কিন্তু দেখবেন মায়েরা এসে কমপ্লেন করে আমাদের কাছে যে আমি যখন খাওয়ার বাটি নিয়ে রেডি হই তখন তখনই সে বাচ্চা দৌড়াদৌড়ি শুরু করে, লুকায় যায়। তখনই বাচ্চা হয় লুকিয়ে যায়, অথবা ভয়ে যদি সামনে থাকতেও হয় ঠোঁট দুটো ঠোঁটের সাথে লেগে যায় এবং সে আর খুলতে রাজি না। জি স্যার। মাঝে মাঝে কমপ্লেন এরকমও আসে, আপনারাও ভালো জানবেন, যে 1 চামচ দেওয়ার পরে আমি বসে আছি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, সেটা মুখেই রয়ে গেছে, ওটার ভিতরে যাচ্ছে না। এর কারণ হচ্ছে যে ও জানে এই গোডাউন যদি খালি হয়ে যায় ওকে আবার পুশ করা হবে। ও এটাই ওর সেলফ ডিফেন্স, যে আমার মুখ খালি না করলে আমাকে তো আরেকবার দেবে না। তো কাজেই না খাইয়ে রাখতে আমরা বলছি না, জোর করতে আমরা বলছি না, আমরা বলছি একটা নির্দিষ্ট বিরতিতে একটু নির্দিষ্ট সময় নিয়ে বাচ্চাকে খাওয়ান। আপনার ব্যস্ততাকে আমার বাচ্চার মাথার উপরে লোড হিসেবে দেবেন না। অনেক ধন্যবাদ স্যার, চমৎকার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তাসনিম, আপনাকেও ধন্যবাদ, যেভাবে আপনি আপনাদের হসপিটালের এন্ড থেকে এবং আপনি নিজে পুষ্টিবিদ হিসেবে ফিল করছেন, নিউট্রিশন এবং ফুড, এই অ্যাট্রাকশনটা মাদেরকে কিভাবে বাড়ানো উচিত এবং তা আমাদের শিশুদের কিভাবে বেনিফিট দিতে পারে। আপনাদের দুজনকেই ধন্যবাদ আজকে আমাদের সাথে এই মূল্যবান বিষয়ে ডিসকাস করার জন্য। আমরা আবার ফেরত আসবো কোনো না কোনো সময়, আপনাদের সাথে আবার এই বিষয়ে আবারও বসা হবে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং সবচেয়ে বড় যে বিষয়টা ছিল আজকে, যে অপুষ্টি নিয়ে আমরা চিন্তা করছি, কিন্তু আসলে কিন্তু প্রথম চিকিৎসা শুরু হচ্ছে ঘর থেকেই। এবং আমাদের সালাউদ্দিন স্যার যেটা বললেন, যে ঘরের চিকিৎসাটা অনেক বেশি উপকারী এই জন্য, কারণ মায়ের একটু মনোযোগ এবং মায়ের একটু উৎসাহই হচ্ছে শিশুকে সঠিক খাদ্যাভ্যাস তৈরি করতে সাহায্য করবে। এবং আমাদের যে অপুষ্টির যে ট্রেন্ড, যেটা অলরেডি অনেক ইমপ্রুভমেন্ট একটা ট্রেন্ডে চলে এসছে, এটাকে আমরা একইভাবে ত্বরান্বিত করতে পারবো, অথবা হয়তো এমনও দিন আসবে যে আর নিয়ার ফিউচারে 10 বছর পরে এই অপুষ্টি সংক্রান্ত যে কথাগুলো আছে সেটা বাংলাদেশের জন্য পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। আমরা আশাবাদী, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি এবং আমরা আমাদের শিশুদের জন্য সঠিক পুষ্টি এবং সঠিক খাদ্যাভ্যাস নিশ্চিত করতে সবাই একযোগে কাজ করতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও নিউট্রিটক অনুষ্ঠানে আমাদের সাথে থাকার জন্য। আগামী পর্বে আবার আমরা ফেরত আসবো কোনো স্পেসিফিক এবং সময়ের প্রয়োজনীয় কোনো টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং সেই পর্যন্ত আপনাদের সাথে আজকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।